আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু সেলফ কেয়ার ম্যাথ। আজকের ভিডিওতে আমরা মধ্যক নিয়ে আলোচনা করব। এখানে আমি তোমাদেরকে 3 টাইপসের মধ্যক দেখাবো, যেগুলো অ্যাকচুয়ালি এসএসসি পরীক্ষায় আসে। আর এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখলে তোমরা মধ্যক বিষয়ে A to Z ধারণা পেয়ে যাবে। যাই হোক, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তা জানিয়ে দেবে। তাহলে আমরা এখন ভিডিওটি শুরু করি। সো উইদাউট ওয়েস্টিং অফ টাইম, লেটস গেট স্টার্টেড। আমরা এখন 3 টাইপসের মধ্যক শিখব। আমরা প্রথমে টাইপ 1 দেখি। আমরা এখন কি শিখছি গো বলো? টাইপ 1 হয়েছে। টাইপ 1-এ কিছু উপাত্ত দেওয়া থাকবে, কোনো সারণী বা টেবিল দেওয়া থাকবে না। সো টাইপ 1-এ আমরা দেখি, এখন একটা প্রশ্ন লিখি, তাহলে আমরা খুব সহজে বুঝে যাব। তোমরা সবাই লিখো 9 3 7 15 12 13 এবং 12 এর মধ্যক নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, এখন আমরা প্রথমে এটার সলিউশনে এই সবগুলো উপাত্তকে সাজিয়ে নেব। ওকে, তাহলে সলিউশনটা আমরা এখন বের করার চেষ্টা করি। তাহলে সলিউশন, আমরা এখন উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো, মানে ছোট থেকে বড় সাজাবো, তাই না? তাহলে আমাদের লিখতে হবে প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে যে উপাত্তগুলো দেওয়া আছে সেগুলো আমরা ছোট থেকে বড় অনুসারে সাজিয়ে নেব, তাই না? তাহলে আমাদের প্রথমে কত হবে? প্রথমে 3, তারপর হবে 7, তারপর হবে 9, তারপর হবে 12, আবার 12 দেওয়া আছে, তারপর হবে 13 হবে, এবং ফাইনালি কত হবে? 15। ওকে, তাহলে প্রথমে কি করলাম? উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিলাম, তাই না? এখন এখানে উপাত্তগুলো গুনতে হবে। যদি জোড় সংখ্যা হয় তাহলে একটা সূত্র ব্যবহার করতে হবে, আর বিজোড় সংখ্যা হলে আরেকটা সূত্র ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমরা টাইপ 1-এ উপাত্ত সংখ্যা যদি বিজোড় হয় তাহলে সেটা শিখবো। তাহলে হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমরা টাইপ 1-এ উপাত্তের সংখ্যা যদি বিজোড় সংখ্যক হয় সেটা শিখতে চলেছি। ওকে, এখন এখানে উপাত্তগুলোকে গুনবো। 1 2 3 4 5 6 7, মোট কয়টা আছে? 7টা, তাই না? তাহলে কি লিখবো? n = 7। তাহলে 7 জোড় না বিজোড়? বিজোড়। তাহলে লিখবো যা বিজোড় সংখ্যা। এখন উপাত্ত সংখ্যা যদি বিজোড় সংখ্যক হয় তাহলে মধ্যক নির্ণয়ের একটা সূত্র আছে, সেই সূত্র আমাদের এখন ব্যবহার করতে হবে। আমরা লিখে দেব, আমরা জানি মধ্যক, বা আমরা আরো কিছু লিখতে পারি প্রথমে, তাহলে ভালো হবে। যে উপাত্তের সংখ্যা n বিজোড় হলে বা উপাত্তের সংখ্যা বিজোড় সংখ্যক হলে, ওকে, তাহলে উপাত্তের সংখ্যা বিজোড় হলে, সূত্র আমরা লিখবো এখন, তাই না? তাহলে সূত্র কি? মধ্যক সমান হচ্ছে n + 1 / 2 তম পদের মান। এটা হচ্ছে কিন্তু সূত্র। হ্যাঁ,
যদি উপাত্তের সংখ্যা বিজোড় হয়, এখানে কি আছে, বিজোড় সংখ্যক নাই, 7 আছে, যেহেতু বিজোড় সংখ্যক তার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করছি। এখন মান বসিয়ে দিব, তাহলে n এর মান কত হবে, এখানে 7 + 1, n এর মান 7 বসিয়ে দিলাম, বাই 2তম পদের মান, তাহলে সাথে সাথে এক যোগ করলে কত হবে, 8 হবে। তাহলে 8/2তম পদের মান। ওকে, এখন যদি ভাগ করি তাহলে কত পাবো আমরা, এখানে 4তম পদের মান। ওকে, এখন 4তম পদ বলতে এখানে কি বোঝায়, অ্যাকচুয়ালি 4তম পদ বলতে আমরা গুণে 4 নাম্বারটা যেটা পাবো সেটা হবে অ্যাকচুয়ালি আনসার, তাই না? 4তম পদ বলতে কত, 4 নাম্বারটা, কিন্তু তাহলে 1 2 3 4, 4 নাম্বারটা কি দেওয়া আছে, 12, তার মানে আমাদের উত্তর কত হবে, উত্তর হবে 12। আর নিচে কিন্তু আর লিখতে হবে না যে এততম পদের মান, কারণ আমরা কি পেলাম, 4 নাম্বারটা পেলাম, 4তম পদ কবে পেলাম, 12, তার জন্য কি হলো, এখানে 12 হইলো। আর নিচে কিন্তু এই তম পদের মান লিখে লাগবে না, এটা লিখলে কিন্তু ভুল, তাই না? আমরা এখানে কি পেলাম বলতো, যে 4তম পদের মান কি পেলাম, 12 পেলাম, তার জন্য 12 বসিয়ে দিলাম। আর এটা হচ্ছে কিন্তু আমাদের এই অঙ্কটার মধ্যক। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইপ, যেখানে বিজোড় সংখ্যা, অর্থাৎ এখানে n এর মান কি পাবো, বিজোড়গুলা পাবো। ওকে, এখন আমরা জোড় সংখ্যা যদি হয় n এর মান সেটা শিখবো। তাহলে আমরা কি শিখবো এখন, টাইপ 2। ওকে, তাহলে টাইপ 2তে যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেগুলো আমরা যদি গণনা করি তাহলে জোড় সংখ্যক পাবো। ওকে, এখন আমরা টাইপ 2 আকারের মধ্যক নির্ণয় করা শিখতে চলেছি। এখানে অ্যাকচুয়ালি জোড় সংখ্যক উপাত্ত দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের মধ্যকটা নির্ণয় করতে হবে। এখন আমাদের যে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, আমরা যদি গণনা করি তাহলে কিন্তু এখানে 10টা সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ জোড় সংখ্যক। আর জোড় সংখ্যক উপাত্ত বা সংখ্যা দেওয়া থাকলে আমরা যে নিয়মটা এখন শিখতে চলেছি সেই নিয়মের সাহায্যে অঙ্কগুলো করব। এটার সলিউশনে আমাদের প্রথমে আগের মতো করে সাজিয়ে নিতে হবে। সো সলিউশন, প্রথমে আমরা লিখব প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজাবো। তাহলে কি লিখব, প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। সাজিয়ে পাই। এখন আমাদের সাজাতে হবে, প্রথমে আমাদের কত হবে, 18, তারপর হবে 19, তাই না? তারপর হবে 21, 22, 24, 26, 27, 28, 36, 38। ওকে, আমরা কিন্তু এই উপাত্তগুলোকে বা সংখ্যাগুলোকে সাজিয়ে নিলাম মানের ঊর্ধ্বক্রম অনুসারে, অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। এখন কয়টা আছে আমরা গুনতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এখানে মোট 10টি সংখ্যা আছে যা জোড় সংখ্যক, তাই না? তা হচ্ছে জোড় সংখ্যক। তাহলে আমরা এখানে কি লিখবো, যে এখানে n সমান হচ্ছে 10, যা জোড় সংখ্যা। ওকে, এখন জোড় সংখ্যা যদি হয় তাহলে মধ্যক নির্ণয়ের আরেকটা সূত্র আছে, আমাদের সেই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। আমরা এখন সেই সূত্রটি লিখে নিব, উপাত্তের সংখ্যা জোড় হলে, জোড় সংখ্যা হলে আমরা সূত্র লিখে নেব। এখন মধ্যক সমান হবে কি, n/2তম পদ যোগ n/2 + 1তম পদ ভাগ হচ্ছে 2। ওকে,
এটা হচ্ছে আমাদের উপাত্তের সংখ্যা যদি জোড় সংখ্যক হয় তাহলে আমাদের এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা n এর মান 10 পাইলাম, এই 10টা আমরা এখন বসিয়ে দেব। ওকে, তাহলে কত হবে এখানে তোমরা লক্ষ্য করো, এখানে n এর মান কত পাইলাম আমরা এখানে 10, তাই না? তাহলে n এর পরিবর্তে আমরা কি বসাবো 10, আর নিচে হচ্ছে 2 আছে তম পদ প্লাস এখানে 10/2 প্লাস 1 তম পদ ভাগ হচ্ছে কত 2 নাকি? তাহলে 10/2 মানে কত বলো তো? এখানে 10/2 মানে হচ্ছে 5 তম পদ, এখানে ভাগ করলে কি হয় 5 প্লাস আর এখানে কি আছে 1 নাকি? এততম পদ ভাগ হচ্ছে কত 2, তাই না? এখানে আমাদের আর কয়েক লাইন করতে হবে তাহলে হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 5 তম পদ, এটা হচ্ছে লিখে দিলাম, আর এখানে 5 আর 1 যোগ করলে কত হয় 6। তাহলে আমরা কি লিখবো 6 তম পদ ভাগ কত 2। এখন আমরা 5 নম্বর পদটা গুণে বের করব, 6 নম্বর পদ গুণে বের করব এবং সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে আনসারটা চলে আসবে। তাহলে 5 নম্বর পদটা আমরা কত পাই লক্ষ্য করি, 5তম পদ মানে 5 নম্বরটা 1 2 3 4 5 মানে কত 24 যোগ 6 নম্বরটা 1 2 3 4 5 6 মানে কত 26 ভাগ কত 2, তাই না? এখন 24 আর 26 যোগ করলে কত হবে, 24 আর 26 যোগ করলে কত হয় 50, তাই না? 50 ভাগ কত 2, 50কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 25। আর এটা হচ্ছে আমাদের এই প্রশ্নটির অ্যান্সার, তাই না? তাহলে আমরা টাইপ 2তে যদি উপাত্তের সংখ্যা অর্থাৎ মধ্যক নির্ণয়ে যদি আমাদের উপাত্ত জোড় সংখ্যক হয় তাহলে আমাদের এই সিস্টেমে সলিউশনটা বের করতে হবে। এখন আমরা টাইপ 3 শিখব, যদি উপাত্ত না দিয়ে যদি সেখানে সারণী দেওয়া হয় মানে ছক দেওয়া হয়, ছক থাকলে আমাদের অন্য সূত্র ব্যবহার করতে হবে। আমরা প্রথমে যে দুইটা শিখলাম এই দুটাতে কিন্তু আমাদের কোনো টেবিল অথবা সারণী অথবা ছক দেওয়া ছিল না, জাস্ট কিছু উপাত্ত দেওয়া ছিল এলোমেলোভাবে, সেখান থেকে আমাদের মধ্যক নির্ণয় করতে বলা হলো। এখন আমরা যে নিয়মটি শিখবো সেটাতে টেবিল দেওয়া থাকবে অর্থাৎ সারণী দেওয়া থাকবে এবং সে সারণী থেকে আমাদের মধ্যক নির্ণয় করতে বলা হবে। আমরা এখন টাইপ 3 এর মধ্যক নির্ণয় করতে চলেছি। টাইপ 3তে অ্যাকচুয়ালি সারণী দেওয়া থাকবে অর্থাৎ একটা টেবিল দেওয়া থাকবে, সেই টেবিল থেকে আমাদের মধ্যক নির্ণয় করতে বলা হবে। এই প্রশ্নটি খ অথবা গতে আসতে পারে, আমি এখানে খ নম্বর লিখেছি। ওকে, এখন এইভাবে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিছু স্টেপ আছে, সেগুলো আমাদের অবশ্যই ভালোভাবে ফলো করতে হবে। সো সারণীর ক্ষেত্রে আমরা যখন মধ্যক নির্ণয় করব তখন আমাদের প্রথমে ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে এবং সেই সারণীর সাহায্যে আমাদের সূত্র ব্যবহার করে মধ্যক নির্ণয় করতে হবে। এখন আমরা এটার সলিউশনের জন্য প্রথমে ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। আমরা এখন ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব, কারণ এই মধ্যক নির্ণয়ের জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। তার জন্য এখন আমরা লিখব এটার সলিউশন ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী। আমরা এখন ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। গণসংখ্যা নিবেশন সারণী। ওকে, এখন ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণীতে কি থাকে, শ্রেণীব্যাপ্তি থাকে, গণসংখ্যা থাকে আর ক্রমযোজিত গণসংখ্যা থাকে, তাই না? তাহলে প্রথমে আমরা কি লিখব, শ্রেণীব্যাপ্তি লিখব। শ্রেণীব্যাপ্তি, তারপর লিখব গণসংখ্যা এবং লাস্টে আমরা কি লিখব, ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমরা এই শ্রেণী ব্যাপ্তি বসিয়ে দেব, গণসংখ্যা বসিয়ে দেব। প্রথমে আমাদের কি দেওয়া আছে 36 থেকে 40, তারপর দেওয়া আছে 41 থেকে 45,
তারপর কি দেওয়া আছে 46 থেকে 50, 51 থেকে 55, তারপর 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, আমরা প্রথমে ক্রমজড়িত গণসংখ্যার নিবেশন সারণী তৈরি করছি। আর ক্রমজড়িত গণসংখ্যার নিবেশন সারণীতে এই তিনটা জিনিস প্রয়োজন হবে। এখন আমরা গণসংখ্যাগুলো বসিয়ে দিব। প্রথমে আমরা শ্রেণীব্যাপ্তিগুলো বসিয়ে দিলাম। গণসংখ্যা দেওয়া আছে 4, 8, 11, 15, 13, 6 and 3। এখন আমরা ক্রমজড়িত গণসংখ্যা নিবেশন সারণীতে এই ক্রমজড়িত গণসংখ্যাটা বের করব। তাহলে এটা আমরা কিভাবে বের করব? বৃষ্টি এদিকে বলো কিভাবে বের করব। তাহলে প্রথমে কি বসাতে হবে? এই 4 বসাতে হবে, তাই না? তারপরে এই 4 এর সাথে কি যোগ করব আমরা? 8। তাহলে 8 এর সাথে 4 যোগ করলে কত হয়? 12, 12, তাই না? 12 এর সাথে আবার কি যোগ করব? 11। তাহলে কত হবে? 2 এর 1 3, আর এই 1 আর 1 কত? 2, মানে 23 হলো। এখন 23 এর সাথে 15 যোগ করলে কত হবে? 38। আবার 38 এর সাথে যদি আমরা 13 যোগ করি তাহলে আমরা কত পাবো? 51। আবার 51 এর সাথে আমরা 6 যোগ করলে কত পাবো? 57। 57 এর সাথে 3 যোগ করলে আমরা পাবো 60। তাহলে আমাদের ক্রমজড়িত গণসংখ্যা বের করা হয়ে গেল। ওকে, এখানে গণসংখ্যা কতটি আছে মোট? গণসংখ্যা আমাদের মোট আছে 60টি, তাই না? আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এনি কোশ্চেন? নো কোশ্চেন। এখন আমরা সলিউশনের পরবর্তী অংশ লক্ষ্য করি। এখানে আমাদের n এর মান কত? 60, তাই না? এখন এখানে এটা জোড় সংখ্যা, তাই না? তার মানে কি করতে হবে? এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, n এর অর্ধেক করতে হবে। যদি বিজোড় আসতো, মনে করলাম যে 61 হলো n এর মান, তখন আমরা কি করতাম? n + 1 / 2 করতাম, তাই না? মানে এখানে n এর মান যদি জোড় হয় তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করে দিতে হবে, n/2 বের করতে হবে। আর যদি এটা বিজোড় হয় তাহলে কি করতে হবে? 1 যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, তাই না? মূলত বিজোড় দেওয়াই থাকে না বেশিরভাগ অঙ্কতে, অর্থাৎ 99% অঙ্কতে আমাদের এখানে যোগ করলে জোড় সংখ্যক জিনিস আসে। এই নিয়মটা কিন্তু অনেকে জানে না, কারণ এই নিয়মের অঙ্ক আসে না বললেই চলে। তবে কিছু কিছু স্কুলে এটা আসতে দেখা গিয়েছে, তার জন্য আমি এটা বলে রাখলাম। আমি জিনিসটা আবার বলে নিচ্ছি। এখানে n এর মান যদি জোড় সংখ্যক থাকে, জোড় সংখ্যক, তাহলে আমাদের n/2 বের করতে হবে, n/2। যদি এখানে n এর মান বিজোড় সংখ্যক থাকে, বিজোড় সংখ্যক, তাহলে কি বের করতে হবে? n + 1 / 2। ওকে, তাহলে এখন আমরা এটাই করি। আর এখানে কিছু বাংলা লিখতে হবে, আমি বাংলাগুলো লিখে দিচ্ছি। এখানে n সমান কত আমাদের? 60, তাই না? যেহেতু এটা জোড় সংখ্যা তার জন্য আমরা কি করব? n/2 বের করব, তাই না? তাহলে আমরা কি বের করব? n/2 অর্থাৎ 60/2, তাহলে কত হবে? 30। এখন 30তম পদের অবস্থান যে শ্রেণীতে সেটা হবে কি? মধ্যক শ্রেণী, তাই না? এখন আমরা কি বের করব? মধ্যক শ্রেণী। এখন মধ্যক শ্রেণী আমরা কিভাবে বের করতে পারি? এই 30তম পদের অবস্থান যে শ্রেণীতে সেটা হবে আমাদের মধ্যক শ্রেণী, তাই না? এখন আমরা লিখে দিব আরো কিছু বাংলা। অতএব মধ্যক হলো 30তম পদের মান। মধ্যক হলো 30তম পদের মান। পদের মান। এখন 30তম পদের মান যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীটা আমাদের বের করতে হবে, তাই না? এখন অনেকেই কিন্তু এটা ভুল করে।
তোমরা এখানে লক্ষ্য করো, এখন 30তম পদ কোন শ্রেণীতে অবস্থিত সেটা বের করবো। এটা আমরা কীভাবে বের করবো? আমরা একবারে সিম্পলি ভাবে বের করবো। প্রথমে যেটা পাবো এখানে, হ্যাঁ, সেটা আমরা লিখে দেবো। ওকে, এখন 30-এর পরেরটা আমরা নিচে লিখবো, 30-এর আগেরটা আমরা কি উপরে লিখবো। এখন 30-এর পরেরটা এখানে কত বলো তো? 30-এর পরেরটা হচ্ছে 38, তাই না? তাহলে আমরা কি লিখবো? 38 লিখবো এখানে। 30-এর আগেরটা কি লিখবো? 23, তাই না? শুধুমাত্র এগুলো কিন্তু বোঝার জন্য, হ্যাঁ। এখানে যত পাইবা তত কিন্তু লেখার পরে নিচে লিখবা 30-এর পরেরটা বা যেটা পাইবা তার পরেরটা। ওকে, এর উপরে যেটা পাইবা তার চেয়ে ছোটোটা নিবা, তাই না? তাহলে আমরা এখানে 30 পাইলাম, 30 লিখলাম। এখন 30-এর পরে কত? 30-এর পরেরটা কত এখানে? 38 লিখলাম। 30-এর আগেরটা কত? 23 লিখলাম, তাই না? এখন 30-এর পরেরটা যে শ্রেণীতে থাকবে সেটা হবে কি? মধ্যক শ্রেণী, তাই না? এখন 30-এর পরে কত আছে? 38। এখন 38 কোন শ্রেণীতে অবস্থিত? এই শ্রেণীতে, তাই না? তার মানে এই শ্রেণীটা কি? মধ্যক শ্রেণী। এখন মনে করো যে আমাদের এখানে 30 না দিয়ে মনে করো যে আমাদের 15 দেওয়া হলো। 15 মনে করলাম যে ভাগ করে আমরা পাইলাম 15, তাই না? এখন 15 কোন শ্রেণীতে অবস্থিত এটা আমরা কীভাবে বের করবো? তাহলে আমরা 15-এর পরেরটা লিখবো নিচে। তাহলে 15-এর পরে কত? 23। 15-এর আগেরটা কত? 12। তাহলে আমরা কি বললাম যে সবসময় 15-এর নিচেরটা নিতে হবে। তাহলে 23, তাই না? তাহলে 23 কোন শ্রেণীতে অবস্থিত? 23 হচ্ছে 46 থেকে 50 এই শ্রেণীতে অবস্থিত। তাহলে আমাদের যদি n/2 এর মান 15 আসতো তাহলে সেটার ক্ষেত্রে এটার মধ্যক শ্রেণী হতো 46 থেকে 50, তাই না? যেহেতু আমাদের এখানে n/2 এর মান কত এসেছে? n/2 এর মান হচ্ছে 30, তাই না? তাহলে 30-এর অবস্থান কোন শ্রেণীতে? 30-এর পরেরটাতে, তাই না? আর 30-এর পরেরটা হচ্ছে 38। সো 38-এর অবস্থান কোন শ্রেণীতে? 51 থেকে 55, তাই না? তাহলে 30তম পদের অবস্থান 51 থেকে 55 এই শ্রেণীতে। আমরা এখন এটাই লিখবো, তাই না? তাহলে লিখবো 30তম পদের অবস্থান 51 থেকে 55 শ্রেণীতে। 51 থেকে 55 শ্রেণীতে। বুঝতে পেরেছো? সাইমা বুঝতে পেরেছো? বৃষ্টি বুঝতে পেরেছো না পারোনি? ইমরান বুঝতে পেরেছো? আফিয়া, এনি কোশ্চেন? এখন আমরা পরবর্তী অংশ লক্ষ্য করি। এই কারিমা বুঝতে পেরেছো না পারোনি? এখন আমাদের সূত্র বসে বাকি কাজগুলো করতে হবে। এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা কোন শ্রেণীতে অবস্থিত এটা বের করা। মানে অনেকে এই জায়গাতে কিন্তু ভুল করে। ওকে, এখন আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র যেটা আছে সেই সূত্রতে আমাদের এই মানগুলো বসিয়ে দিতে হবে। আমরা সূত্রটি এখানে লেখার চেষ্টা করি। সূত্রটা কি ছিল? মধ্যক সমান কি ছিল? L + n/2 - fc * h/fm, তাই না? এখন আমরা এই মানগুলো বের করে নেব। L এর মান, n/2, fc এগুলোর মান বের করে নিই, তাই না? এখানে আমরা এখন এই মানগুলো বের করে নিব যেগুলো দরকার হবে আমাদের সূত্রের জন্য। আমরা প্রথমে L এর মানটা বের করি। L কত হবে? মধ্যক যে শ্রেণীতে থাকবে সে শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এই শ্রেণীর নিম্ন সীমা মানে ছোটটা। তাহলে ছোটটা কত? 51, তাই না? তাহলে আমরা হচ্ছে L এর মান পাইলাম 51। আমাদের কিসের মান দরকার? n/2 এর মান দরকার, তাই না? n/2। তাহলে n/2 এর মান কত পেয়েছি আমরা? 30। এখন আমাদের কি দরকার? fc আর হচ্ছে fm, তাই না? এখন আমরা এটা এখান থেকে বের করবো, এখান থেকে। তাহলে আমরা কি পেলাম? এটা কিন্তু আমরা পেলাম কি? মধ্যক শ্রেণী, তাই না? হ্যাঁ, এখন হচ্ছে যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? এখানে 15, তাই না? আমরা আবার লক্ষ্য করি, আমরা হচ্ছে মধ্যক শ্রেণী পেলাম 51 থেকে 55, মানে এটা। এখন মধ্যক শ্রেণীর গণসংখ্যা কোনগুলো? এইগুলো, মানে এগুলো হচ্ছে গণসংখ্যা, তাই না? এখন মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? 15, তাই না? তাহলে fm হবে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। ওকে, তাহলে fmটা কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। বারবার বলছি কিন্তু এখানে মধ্যক শ্রেণীটা হচ্ছে 51 থেকে 55, এটা হচ্ছে মধ্যক শ্রেণী, তাই না? এখন এগুলো হচ্ছে সব গণসংখ্যা, তাই না? মধ্যক শ্রেণীটা কি আছে? 15, তার জন্য কি হলো? fm এর মান 15। অর্থাৎ
এফএমটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এখন হচ্ছে এফসি, এফসি ক্যাপিটাল এফ, এখানে সি। এফসি হচ্ছে যে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত হবে তার পূর্বের শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা, তাই না? তার মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত? এ শ্রেণীতে। আর পূর্বের শ্রেণীর কোনটা? এটা পূর্বের শ্রেণী। এখন এ শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা, এখন এ শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা কোনগুলো? এইগুলো, এটা লয়। তাহলে এটা হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা। আমি এই জিনিসটা আর বলছি, দেখো এফসি মানে হচ্ছে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সে শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা, তাই না? তাহলে মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত? এ শ্রেণীতে, তাই না? এখন এ শ্রেণীর পূর্বের শ্রেণী কোনটা? এটা, তাই না? এখন এ শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা কোনটা? এ শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা হচ্ছে 23, তাই না? এগুলো সবগুলো কি? এগুলো সবগুলো হচ্ছে ক্রমজড়িত গণসংখ্যা, কিন্তু এটা হচ্ছে মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সে শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা। কত এটা পেলাম? 23। আমাদের কি দরকার এখানে? আর এইচ এর মান দরকার, তাই না? এইচ মান কত আমাদের? শ্রেণী ব্যাপ্তি। তাহলে শ্রেণী ব্যাপ্তি কত? 36 থেকে 40 4 5, 41 থেকে 45 5। অথবা আমরা কিভাবে বের করতে পারি? নিচ থেকে উপর বাদ দিলে আমাদের কি হবে? শ্রেণী ব্যাপ্তি বের হয়ে যাবে, তাই না? তাহলে এখানে 45 থেকে 40 বাদ দিলে 5 হয়, 50 থেকে 45 বাদ দিলে 5 হয়, তাই না? তাহলে আমাদের এইচ এর মান কত? 5। ওকে, এখন আমরা এগুলো মুছে দেবো, দিয়ে সূত্র লিখে অঙ্কটা শেষ করব। তাহলে আমরা এগুলো মুছে দিচ্ছি। এখন আমরা এখন সলিউশনটির পরবর্তী অংশ লক্ষ্য করি। আমরা এগুলো মুছে দিয়েছি যেগুলো আমাদের দরকার নাই। এখন আমরা সূত্র লিখে এই মানগুলো বসিয়ে দেবো সূত্রতে, তাই না? তাহলে কি লিখবো? আমরা জানি মধ্যক ইকুয়ালস এল প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। তাহলে এল এর মান কত? এল এর মান হচ্ছে আমাদের 51 প্লাস n/2 এর মান কত আমাদের এখানে? 30 মাইনাস এফ সির মান হচ্ছে আমাদের 23 ইন্টু এইচ এর মান হচ্ছে আমাদের 5, এফ এম এর মান হচ্ছে আমাদের 23, এফ এম এর মান আমাদের হচ্ছে 15 হবে এখানে। তাহলে আমরা কি করব এখানে ক্যালকুলেশনে? প্রথমে হচ্ছে এটা বসিয়ে দিব, প্লাস এখান থেকে বাদ দিলে কত হয়? 7 ইন্টু কত? 5/15। তাহলে 51 বসিয়ে দিলাম, এখানে 5 সাথে গুণ করলে কত হয়? 35 বাই হচ্ছে 15, 51। এটা ভাগ করলে কত হবে? ভাগ করলে হবে 2.33, তাই না? কত হবে? 2.33। তাহলে হবে 2.33, মানে অনেকগুলো 3 আছে কিন্তু, তাই না? এটাকে ভাগ করলে ক্যালকুলেটারে শেষ হবে না, মানে এটার ভাগফলটা শেষ হবে না, তাই না? তাহলে যোগ করলে কত হবে? 53.33। আর আমি তো আগে বলেছি যে ভাগগুলো শেষ হবে না, মানে চলতেই থাকবে, সেই ভাগগুলোর ক্ষেত্রে কি করতে হবে? প্রায় লিখতে হবে। তাহলে আমরা লাস্টে কি লিখবো? এখন প্রায় লিখবো, তাই না? বৃষ্টি বুঝেছো এখানে? তাহলে বৃষ্টি কোনটাতে প্রায় লিখতে হবে আর কোনটাতে প্রায় লিখতে হবে না, এটা কিন্তু আমি পূর্বে বুঝিয়েছি, তাই না? তাহলে আমরা আবার একটু বুঝে নিই। দেখো এখানে হচ্ছে যে 5/2, তাহলে কত হয়? 5/2 তাহলে কত হয়? 2.5, তাই না? তার মানে এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে, তার মানে এখানে কি লিখতে হবে না? প্রায় লিখতে হবে না। কিন্তু আমরা যদি এইভাবে করি যে 3/9 বা হচ্ছে যে 1/3 করি, 1/3, তাহলে কত হয় ভাগ করলে? দেখো তো একটু, কত হয়? 0.33 না কত হয়? 33 নাকি? মানে এটা চলতেই থাকবে, তাই না? মানে এটা হচ্ছে ক্যালকুলেটর করলে বা কম্পিউটার করলে এটা শেষ হবে না, তাই না? তার মানে আমরা যদি এটাকে এইভাবে লিখি, 0.33 লিখি, মানে 2 ঘর পর্যন্ত লিখি, তাহলে এখানে কি লিখতে হবে? প্রায় লিখতে হবে। তার মানে অসংখ্যগুলো আছে, আমরা জাস্ট 2টা লিখলাম। আর এটা হচ্ছে আমাদের কিন্তু টাইপ 3 এর সারণী রিলেটেড একটা প্রবলেম এবং তার সলিউশন। ওকে, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবে এবং কমেন্ট বক্সে তোমার মূল্যবান মতামত জানিয়ে দিবে।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।